ওসমান হাদির উপর চালানো হামলাটি কোনো আকস্মিক বা ব্যক্তিগত আক্রোশের ফল নয়। এটি ছিল দীর্ঘদিনের পরিকল্পনায় গড়া একটি সুসংগঠিত হত্যা মিশন। অনুসন্ধানে উঠে এসেছে, হাদিকে সরিয়ে দিতে অন্তত ২০ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয়ভাবে কাজ করেছে, যার প্রতিটি ধাপে ছিল অর্থ, অস্ত্র, আশ্রয় ও পালানোর সুপরিকল্পিত ব্যবস্থা। র্যাব ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘাতক ফয়সাল একা নয়, তার পুরো পরিবারই এই মিশনের অংশ। অর্থ যোগান, অস্ত্র সংরক্ষণ, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং হামলার পর পালিয়ে যাওয়ার পথ তৈরি সবকিছুতেই সক্রিয় ছিল এই কিলার ফ্যামিলি। র্যাবের অভিযানে ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া সই করা একাধিক চেক ইঙ্গিত দিচ্ছে এই হামলার পেছনে বড় অঙ্কের অর্থ প্রবাহ ছিল এবং সেই অর্থ এসেছে শক্তিশালী কোনো উৎস থেকে। নরসিংদীর একটি বিলের পানি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও ৫২ রাউন্ড তাজা গুলি হামলার ভয়াবহতার প্রমাণ দেয়। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচে ফেলে দেওয়া অবস্থায় আরও ২টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র সম্ভার স্পষ্ট করে লক্ষ্য ছিল হাদিকে জীবিত না রাখা। হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফয়সালের বাবা হুমায়ুন কবির নিজে উপস্থিত থেকে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে ছেলেকে পালানোর সুযোগ করে দেন। এই ঘটনায় র্যাব ৩ ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করেছে, যা এই পরিবারের প্রত্যক্ষ জড়িত থাকার বিষয়টি আরও স্পষ্ট করেছে। তদন্তে আরও জানা গেছে, হামলার আগের রাতে ফয়সাল ও তার সহযোগী আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের ২০৪ নম্বর কক্ষে অবস্থান করেন। সেখানে উপস্থিত ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। সেই রাতেই ফয়সাল মারিয়াকে জানায়, পরদিন এমন কিছু ঘটবে যা পুরো দেশ কাঁপিয়ে দেবে। সকালে মারিয়াকে ৩,০০০ টাকা দিয়ে বিদায় করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর পরপরই সংঘটিত হয় দেশ জুড়ে আলোড়ন তোলা সেই হামলা। অনুসন্ধানী সূত্রগুলো প্রশ্ন তুলছে, জুলাই বিপ্লবের সময় বহু পরিচিত ও প্রভাবশালী সমন্বয়ক ও নেতা থাকা সত্ত্বেও কেন লক্ষ্যবস্তু করা হলো ওসমান হাদিকে? অনুসন্ধানে উঠে এসেছে, হাদি কোনো বড় পদধারী নেতা না হলেও তিনি ছিলেন আপসহীন এবং অর্থ দিয়ে কেনা অসম্ভব। রামপুরা বাড্ডা এলাকায় নিজের সীমিত সামর্থ্য দিয়েই তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন এবং ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথে তিনি হয়ে উঠেছিলেন একটি বড় বাধা। বিশ্লেষকদের মতে, হাদি সংসদে পৌঁছাতে পারলে একাই আধিপত্যবাদের ভীত কাঁপিয়ে দেওয়ার সক্ষমতা রাখতেন। এই আশঙ্কা থেকেই তাকে সরিয়ে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করা হয়। দুঃখজনকভাবে রাজপথে সক্রিয় থাকার সময় নিজ দলীয় বলয়েও হাদি অবহেলার শিকার হন। এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাকে গুরুত্ব দেননি। এমনকি ডাকসুর একটি সেমিনারে হাদি অতিথি হওয়ায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেই আয়োজন বর্জন করেছিলেন। জুলাই আন্দোলনে হাদির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, তিনি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। তার ভাইয়ের পাঠানো সর্বশেষ ভিডিও বার্তা অনুযায়ী নতুন সিটি স্ক্যানে ব্রেনের ইস্কেমিয়া কিছুটা বেড়েছে। তবু দেশ জুড়ে এখনও তার সুস্থতার আশায় তাকিয়ে আছে। সাদেক চৌধুরী, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।